চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা জানে আলম অপুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এটিকে ঠিক ভিডিও বললে ভুল বলা হয়, বলা যায় যে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া একজন দুর্বৃত্তের জবানবন্দি। যদি এটিকে শুধুমাত্র একজন দুর্বৃত্তের জবানবন্দি হিসাবে দেখা যেত তাহলে হয়তো অত গুরুত্ব পেত না, কিন্তু এর মধ্যে এই জবানবন্দিতে স্পর্শকাতর এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যে সেটি সাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ভিডিওটি ভাইরাল হয়েছে। ইন্টারেস্টিংলি এই ভিডিও সবাই এটিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বললেও এটি আসলে যতটা না জানে আলম অপুর জবানবন্দি তার চেয়ে বেশি সরকারের একজন উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভুঁইয়া এবং তার দল বলের চাঁদাবাজির একটি খতিয়ান। জানে আলম অপু দাবি করেছেন তিনি যে মামলায় গ্রেপ্তার হয়েছেন, অর্থাৎ সাবেক একজন এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে 50 লাখ টাকার চাঁদাবাজি করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে এখন জেলে আছেন। এই ভিডিওটি তিনি করেছেন গ্রেফতার হওয়ার আগে। যেই চাঁদাবাজি করতে তিনি গিয়েছিলেন সেই চাঁদাবাজির ঘটনাটি ঘটেছে তার দাবি অনুসারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে, এবং তিনি নাকি 1 কোটি টাকা নেওয়ার জন্য সেখান থেকে নির্দেশ দিয়েছিলেন। এবং যেদিন এই ছেলেগুলো চাঁদাবাজি করতে সে সাবেক এমপির বাসায় গিয়েছেন তার আগের রাতে, অনেক রাতে, একেবারে প্রোটোকলবিহীন ওয়েস্ট এন্ড হোটেলের সামনে গিয়ে হাজির হয়েছিলেন এবং সেখানে তিনি এইসব চাঁদাবাজ দুর্বৃত্তদের নির্দেশনা দিয়েছেন এমন দাবিও করেছেন জানে আলম অপু। এবং একটি ভিডিও, তার এই ভিডিও চিত্রে সিসি ক্যামেরার কিংবা ভিডিওর কোনো একটি ফুটেজও সেখানে দেখানো হয়েছে যেখানে গভীর রাতে একাকী মোটরসাইকেলে করে উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভুঁইয়া সেখানে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে। আসিফ আহমেদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, জবরদস্তির অভিযোগ, সন্ত্রাস সৃষ্টির অভিযোগ, এগুলো নতুন কিছু নয়। তার পিএর বিরুদ্ধে কত 200 না 300 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল, এটা তার বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি বা কোনো কিছু হয়েছে বলে আমরা এখন পর্যন্ত শুনিনি। বরং সে সময় আলোচনা উঠেছিল যে যার সচিব পিএ যদি 100 কোটি টাকার দুর্নীতি করে এবং সেই দুর্নীতিটি কি উপদেষ্টার অগোচরে হয়েছে নাকি তিনিও জানতেন, সেখানে উপদেষ্টার কোনো অংশীদারিত্ব ছিল কিনা, তার কোনো সম্মতি ছিল কিনা বা তার কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা। আমরা প্রত্যাশা করেছিলাম যে বর্তমানে যে সরকার, এই সরকারের যে ক্যারেক্টার, সেই হিসাবে তারা এর বিরুদ্ধে একটি তদন্ত, অ্যাটলিস্ট কোনো একটা অনুসন্ধান চালানো হবে, তদন্ত করা হবে যে সেখানে উপদেষ্টার কোনো রকম সংশ্লিষ্টতা ছিল কিনা। কিন্তু পুরো ঘটনাটি, পুরো বিষয়টি, এই যে 100 কোটি টাকার দুর্নীতি, পুরো বিষয়টি একেবারে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। আসিফ ভুঁইয়ার বিরুদ্ধে আরও এরকম অসংখ্য অভিযোগ উঠেছে। তার এলাকায় জবরদস্তির অভিযোগ উঠেছে, সেখানে ট্রিপল মার্ডারে তার বাবার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। একদিকে ছেলে এবং ছেলের বাবা, দুজন, উপদেষ্টার বাবা, পুরো পরিবারকে জুড়ে দুর্নীতির এত অভিযোগ, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে অপসারণের দাবি উঠেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বুকে আগলে রেখেছেন। আমি জানি না যে যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ তাকে ডক্টর ইউনূস কেন বুকে আগলে রাখেন। এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে আসলে আরও একটি ঘটনার দিকে যেতে হবে। মাত্র কয়েকদিন আগে একজন সাবেক সচিব, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, এবিএম আব্দুস সাত্তার, তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে অভিযোগ করেছেন যে এই সরকারের অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত। সীমাহীন দুর্নীতি এই শব্দটি তিনি ব্যবহার করেছেন এবং তিনি দাবি করেছেন তার কাছে এইসব দুর্নীতির প্রমাণ আছে, এমনকি গোয়েন্দাদের কাছেও প্রমাণ আছে, তথ্যপত্র আছে এই উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারে। এই 8 জন উপদেষ্টা কারা সেই ব্যাপারে তিনি কোনো কথা বলেননি, নাম প্রকাশ করেননি। এবং এই যে একজন সাবেক আমলা, যিনি আবার দেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, আবার তিনি অফিসার্স ক্লাবের
সাধারণ সম্পাদক। ফলে তাকে একেবারে গুরুত্বহীন ফালতু কথা বলবেন এরকমটা ভাববার কোনো সুযোগ নেই। তার যে পোর্টফোলিও, তার পদ পদবি এবং নানা জায়গায় তার যে অবস্থান, সব কিছু মিলিয়ে তিনি তার বক্তব্য অবশ্যই গুরুত্ব দাবি করে এবং আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং তিনি যখন বললেন যে 8 জন উপদেষ্টা, আমরা আসিফ আহমেদ, সজীব ভুঁইয়ার বিষয়ে তো আমরা অনেক জানি। মাহফুজকে নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল, তারপর সেই কথাবার্তাগুলো আর এগোয়নি। এখন তিনি বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, অফিসার্স ক্লাবের জেনারেল সেক্রেটারি, তিনি বলছেন 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। আমরা কি প্রত্যাশা করি? এরকম একটি বক্তব্য আসার পর আমরা কি প্রত্যাশা করতে পারি? আমরা প্রত্যাশা করি সরকার এই বিষয়টি খতিয়ে দেখবে। দেশে যে দুর্নীতি দমন কমিশন আছে, মানে এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলছে। তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে চায়, দুর্নীতির মূলোৎপাটন করতে চায়, এমন অসংখ্য স্লোগান, অসংখ্য বক্তৃতা আমরা ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের কাছ থেকে শুনেছি। কিন্তু তার সভাসদের 8 জন সদস্যের বিরুদ্ধে যখন এরকম একটি দুর্নীতির অভিযোগ ওঠে, তখন প্রথম এবং প্রধান দায়িত্ব হয় কি, এর বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা, খোঁজ খবর করা। দুর্নীতি দমন কমিশন সেটি করতে পারতো, সরকার করতে পারতো, সরকার একটি তদন্ত কমিটি গঠন করে খোঁজ খবর করতে পারতো। এমনকি এই সাত্তার সাহেব, যিনি এবিএম আব্দুল সাত্তার, যিনি এই অভিযোগটি তুলেছেন, তাকে ডেকে সরকারের কোনো সংস্থা, সরকার, প্রধান উপদেষ্টা নিজে, দুর্নীতি দমন কমিশন, যে কেউ তাকে ডেকে তার কাছ থেকে শুনতে পারতো। শোনাটাও দরকার ছিল, শোনা উচিত ছিল। এবং এটি দরকার ছিল স্বচ্ছতার জন্যে। এইটি করা দরকার ছিল যে এই সরকার যে আসলে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দুর্নীতির বিরুদ্ধে যে তাদের অবস্থান, যে কথা তারা বক্তৃতা বিবৃতিতে বলেন, সেটি যে তারা মেন করেন, সেটি প্রমাণ করার জন্যই এই ব্যাপারে সরকারের কোনো রকম এক ধরনের একটা তৎপরতা থাকা দরকার ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মন্ত্রী পরিষদ সচিব একটা বিবৃতি দিয়ে তার বক্তব্যটাকে নাকচ করে দিয়েছেন। কিভাবে তিনি নাকচ করে দিলেন? তিনি কি তার সঙ্গে কথা বলেছেন? তার কাছে যে ডকুমেন্ট আছে বলে, তথ্য প্রমাণ আছে বলে তিনি দাবি করেছেন, সেগুলোকে তিনি দেখার চেষ্টা করেছেন? কোনো ধরনের স্ক্রুটিনি কি হয়েছে? চোখ বন্ধ করে আপনার নাকচ করে দিলেন যে না, তার এইসব অভিযোগ ঠিক না, কোনো দুর্নীতি হয় নাই। এবং আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও বিবৃতি দিয়ে বলেছেন যে এটি তার নিজস্ব বক্তব্য। তিনি এও জানিয়েছেন যে উপদেষ্টাদের প্রতি তার দলের আস্থা আছে। এখন বিএনপি একটি রাজনৈতিক দল, এই দলটি ক্ষমতায় যেতে চায় এবং এই দলটি, তারাও বলছে যে তারা দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায়। তাহলে এই যে তার দলের চেয়ারপারসনের একান্ত সচিব, তিনি যখন একটি অভিযোগ তুলেছেন, তাহলে বিএনপি সে জায়গা থেকে নিজেকে সরিয়ে নিল কেন? আমরা দেখেছি যে গত 1 বছর ধরে বিএনপি ভুল রাজনীতি, ভুল সিদ্ধান্ত করে নিজেদের রাজনীতিকে তো হাস্যকর করে তুলেছে। শুধু তাই নয়, বিএনপি ক্রমান্বয়ে রাজনীতিতে তাদের গুরুত্ব হারিয়েছে, নিজেদেরকে গুরুত্বহীন করে ফেলেছে। এই যে এখন এমন একটি অবস্থা দাঁড়িয়েছে, আমরা সেদিন দেখলাম যে ব্র্যাকের একটি জরিপে, যেখানে ভোটের বিএনপির একেবারে কত 12%-এর মতো। কেন? যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি হয়ে আছে, ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে, নিজেরা ক্ষমতায় চলে গেছে বলে ভাবছে, সেই দলটির যদি ভোট মাত্র 12% হয়, তাহলে সেই দলটির অবস্থাটা আসলে কি? এবং এই যে অবস্থাটি হয়েছে, সেটি আসলে বিএনপির ভুল রাজনীতির কারণে। এবং এই যে একটি দুর্নীতির অভিযোগ উঠেছে, আমি মনে করি যে বিএনপির উচিত ছিল স্ট্রংলি এটির পক্ষে দাঁড়ানো এবং সরকারকে বাধ্য করা, অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা যে এর বিরুদ্ধে একটি ইনভেস্টিগেশন হোক। কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম আস্তে করে পাশ কাটিয়ে চলে গেছেন। আমি জানি না তারা সরকারের সঙ্গে বা তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের লন্ডনে যে বৈঠকটি হয়েছিল, সেই লন্ডন বন্দোবস্তে এমন কি আছে যে সরকারের সব কিছু থেকে বিএনপি একদম কিছুই দেখছি না, সরকার সবই ঠিক করছে, এরকম একটি অবস্থানে তারা চলে গেছেন। যাই হোক, কিন্তু বিএনপিও এই জায়গাটা তারা যে অবস্থানটি নিল, সেই অবস্থানটি হচ্ছে যে তারা আসলে এই যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগটিকে পাশ কাটিয়ে গিয়ে প্রকারান্তরে দুর্নীতিকেই সমর্থন জানালো। এখন আমরা সাধারণ নাগরিক হিসাবে কি চাইতে পারি বা কি ভাবতে পারি? আমরা শুধু ভাবি যে যেহেতু ডক্টর ইউনূস, যেহেতু অন্তর্বর্তী সরকার, যেহেতু এই সরকার সব সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারা এই বিষয়গুলো, যেহেতু অভিযোগ উঠেছে, এই অভিযোগের একটি নিরপেক্ষ তদন্ত করবে। ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে না, এই কথাগুলি ঠিক না, তাহলে সেটি জানাবে আমাদেরকে।
আবার আমরা এটুকু মনে করি যে আব্দুস সাত্তার সাহেব যিনি এই অভিযোগ তুলেছেন, তারপরে অবশ্য তিনি আর কোনো কথাবার্তা বলেননি, কিন্তু তিনি যে বক্তব্য প্রত্যাহার করেছেন তেমনও কোনো খবর কিন্তু পত্রিকায় আসেনি। এখন তিনি একটি দলের চেয়ারপারসনের একান্ত সচিব, তিনি একটি অভিযোগ তুলেছেন, সেই দল নিজেদেরকে এই অভিযোগ থেকে সরিয়ে নিয়েছে। তার জন্য এটি একটি বিপজ্জনক অবস্থা, তার জন্য একটা চ্যালেঞ্জিং অবস্থা, একদিকে সরকার, অপরদিকে তার দল। বাট এই বিপজ্জনক একটা চ্যালেঞ্জিং অবস্থায়ও তিনি যে বিবৃতি দিয়ে বক্তব্য উইথড্র করেননি, সেটি হচ্ছে তার সাহসিকতার জায়গা। কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের উচিত হচ্ছে তাকে সাহস দেখানো, তাকে সমর্থন দেওয়া। এবং এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যে আমাদের চারপাশে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, যারা, আমরা তো এই সরকারকে দেখি যে মানে আওয়ামী লীগের নানা রকম কি দুর্নীতি করেছে, কি করেছে, এত গল্প গুজব ফানুস আমরা পত্রপত্রিকায় প্রতিদিন তারা সরবরাহ করে। কিন্তু তাদের দুর্নীতি নিয়ে যখন তাদেরই লোক অভিযোগ তোলে, তখন তারা একেবারে চুপসে যান, সেটির দিকে একেবারেই পাশ কাটিয়ে মানে কোনো সেটি নিয়ে আর তারা কোনো কথা বলেন না। এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতাটার অবসান হওয়া দরকার। আমি মনে করি সরকারের উচিত হবে আসিফ আহমেদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে, তাকে প্রথমত উচিত হবে যে আসিফ আহমেদ সজীব ভুঁইয়াকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া। এটা আরও অনেক আগেই দরকার ছিল, এবং এখন সেটি আরও এই জানে আলম অপুর ভিডিওটি প্রকাশিত হবার পর এটি এখন ফরজ হয়ে গেছে সরকারের জন্য যে তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করা। আর একই সঙ্গে 8 উপদেষ্টার বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির কথা বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার বলেছেন, সেই বিষয়ে একটি নিরপেক্ষ উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা, এবং তদন্তের মাধ্যমে তারা যে আসলে দুর্নীতিতে জড়িত নয় সেটি জনগণকে অবহিত করা। আর সেটি না করলে জনগণ বিশ্বাস করবে যে এই 8 জন এবং আসিফ ভুঁইয়া তারা আসলে সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত, এবং ডক্টর ইউনূস, যেটি আমি একান্ত সচিব বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এই কথাটিও বলেছেন যে এই যে দুর্নীতিবাজ, এই যে 8 জনের সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেন না। এখন তিনি যখন জানেন, ব্যবস্থা নেন না, তার মানে কি তিনি প্রশ্রয় দেন? এবং এই 8 জন উপদেষ্টার যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, সেটি কি ডক্টর ইউনূসের প্রশ্রয় হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসছে, এবং এই প্রশ্নগুলো আরও জোরালো হয়ে উঠবে যদি না এই ঘটনাগুলোর ব্যাপারে তদন্ত হয়। আমি শেষ করব ABM আব্দুস সাত্তারের আরেকটি বক্তব্য দিয়ে। তিনি বলছেন, বর্তমান সরকারের সময়কার দুর্নীতি আগের আওয়ামী লীগের সময়কার যে দুর্নীতি, সেই দুর্নীতিকেও ছাপিয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান সরকারের যত দুর্নীতির অভিযোগ আছে, সেই সব দুর্নীতির যে সীমা, যে মাত্রা, সব কিছু ছাড়িয়ে নতুন দুর্নীতির রেকর্ড স্থাপন করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই দাবি, এই বক্তব্য বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, সাবেক সচিব ABM আব্দুস সাত্তারের, যিনি অফিসার্স ক্লাবেরও সাধারণ সম্পাদক। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।